থেকে, রেজিমেন্ট থেকে, ব্যাটালিয়ন থেকে আমাদেরকে র্যাঙ্ক দেওয়ার জন্য পরবর্তীতে আমাকে আবার ডাকা হয়েছে যে তোমাকে আমি র্যাঙ্ক দেবো, তুমি আসো। আমি র্যাঙ্কের ভাইবা দিতে গেছি, সেখানে ম্যাম ফোন করে নিষেধ করতে যে আমাকে র্যাঙ্ক দেওয়া যাবে না, কারণ আমাকে র্যাঙ্ক দিলে সে হচ্ছে তার মনের মতো করে প্লাটুন চালাইতে পারবে না। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমরা গণ অভ্যুত্থানের সবাই মুন্সিরা দাবি করি, ক্রেডিট নিতে চাই যে আমার এত ক্রেডিট, আমার এত ক্রেডিট, আমার এত ক্রেডিট। কার কত ক্রেডিট এটা একটু দেখছিলাম। 19শে জুলাই আমাকে সিদ্দিকা ভাই, যেহেতু সেদিন ডেট অফ ছিল 18 তারিখ থেকে, অফলাইনে ফোন দিলেন যে আপনি একটু বাটা সিগন্যাল আছে। আমি ভুল করে শুনছি বাটটা। ঢাকা জেলা উত্তরের সভাপতিকে ফোন দিচ্ছে, বলছে আপনি বাটা সিগন্যাল আছে। তো আমি তাকে বলছি যে না, বাটা সিগন্যাল না, বাড্ডাতে আসতে হবে। সেও ভুলে আমার সাথে সাথে বাড্ডাতে গেছে, পড়ে গেছে। আমি বাড্ডাতে ঢোকার পরে যেটা দেখলাম, ব্রাক ইউনিভার্সিটি রামপুরা থেকে বাড্ডা নতুন বাজার পর্যন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলের হাতে লাঠি, এবং রাস্তার মাঝখানের যে গ্রিন ইদেয়া ব্যারিকেড দেওয়া ছিল সেটা ভেঙে ভেঙে সবাই হাতে নিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। এই শিশু সে কিসের জন্য এখানে আসছিল? তার কি চাকরি দরকার? গত মাসের শুরুতে শহীদ সেলিম ঝালকাঠিতে বাড়ি, তার বাড়িতে গেলাম তার কবরে জিয়ারত করতে। তার মা বললেন যে আমার ছেলের তো চাকরির দরকার ছিল না, আমার ছেলে একটা চাকরি করতো, একটা কোম্পানিতে সে চাকরি করতো, পাশাপাশি পড়াশোনা করতো। আমার ছেলে শুধুমাত্র গেছে যে ছাত্রদের রক্ত ঝরেছে, তার ভাইয়ের রক্ত ঝরেছে, সেই রক্তের বদলা নেওয়ার জন্য। শহীদ আব্দুল কাইয়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাভারের শহীদ। শহীদ আব্দুল কাইয়ুমের মা সকালবেলা তাকে বাসা থেকে বের হতে দিবে না দুপুরে, যে সারা দেশে গোলাগুলি চলতেছে, তোমার বের হওয়ার দরকার নেই। শহীদ আব্দুল কাইয়ুম জোহরের নামাজ পড়ার অজুহাতে সে বের হয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে যান। অসংখ্য ভাই আছে যার চাকরির দরকার ছিল না, যার কোটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, সে শুধুমাত্র আমাদের ভাইদের রক্ত ঝরার কারণে তারা এই আন্দোলনে শহীদ হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবাই সে 2013 সাল থেকে সজাগ ছিলেন, কিন্তু রাজনৈতিক ব্যাপারে সাধারণ মানুষ কখনোই সাড়া দেন নাই, যার কারণে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করা যায় না। 2023 সালের 28 অক্টোবর বিএনপি এবং জামাত ইসলাম যখন সমাবেশ ডাকলেন, তখন সবাই সেখান থেকে আশা করছিলেন যে সেখান থেকে এমন একটা কর্মসূচি আসবে যে কালকে শেখ হাসিনার পতন হবে। কিন্তু আমরা দেখতে পেরেছি যে সেখান থেকে সেই ধরনের কোনো ঘোষণা দিতে পারেন নাই। বিএনপির কিছু হাই ভোল্টেজ নেতাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে, সংসদে আসন দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে বিএনপি থেকে বিচ্যুত করতে পেরেছিল। তাদের অনেকেই নির্বাচিত হয়েছিল, তাদের মধ্যে একজন আছে ঝালকাঠির ওমর ফারুক থেকে ওমর। এখন সে জেলখানায়, তার একজন ঝালকাঠির জেলা সভাপতিকে জিজ্ঞাসা করতেছিলাম যে সে কোথায়, সবাই জেলখানায় আছে, তাহলে দেখা করে আসা দরকার। ক্ষমতার লোভে তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল। যখন বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, তখন মানুষদের চাওয়া ছিল, যখন আমাদের রক্ত ঝরেছে, তারা সবাই 16 তারিখ থেকে বলা শুরু করেছে যে এই বৈষম্য কোটা কোটার আন্দোলন বাদ দিয়ে তোমরা হাসিনার পতনের আন্দোলন করো, আমরা তোমাদের সাথে আছি। আমরা দেখেছি 1 তারিখ থেকে সবাই বলা শুরু করেছে যে এই 9 দফা 8 দফা বা 1 দফায় কখন যারা তাই বলো। এবং যখন 1 দফার ঘোষণা এসেছে, তখন সবাই ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা কোটা আন্দোলনের সাথে ছিলাম না, 1 দফার সাথে আছি। সম্মানিত ভাইরা, আপনারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। 19 তারিখে একটা ঘটনা বলে আমি আমার কথা শেষের দিকে যেতে চাই। আমরা জাহাঙ্গীরনগরে আন্দোলন করেছি, আমরা কি খোঁজ নিয়েছি সাভারে কারা আন্দোলন করেছে?
জাহাঙ্গীরনগরের সমন্বয়ক যারা ছিল তারা কি বলতে পারবে যে জাহাঙ্গীরনগরে সাভারে কারা আন্দোলন করেছে, সাভার নিউ মার্কেট অন্ধ মার্কেটে কারা আন্দোলন করেছে, সরণিকাতে কারা আন্দোলন করেছে? বলতে পারবে জাহাঙ্গীরনগরের সমন্বয়কেরা? 16 তারিখ সকালবেলা যখন জাহাঙ্গীরনগরে রাত্রে বর্বরচিত হামলা হলো, 16 তারিখ সকালবেলা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই আন্দোলনকে মাদ্রাসা থেকে স্কুল ছাত্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত ছড়াই দিতে হবে, তাহলে কেবলমাত্র এই আন্দোলন থেকে সফলতা পাওয়া যাবে। আমার উপজেলায় আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা, আমার ভাতিজারা, তারা আন্দোলনে চলে আসছে, কোনো কথা নাই, কোনো কিচ্ছু নাই, বাড়ি থেকে আসতে দেয় না, তারা মিথ্যা কথা বলে আন্দোলনে আসছে। তারা আমাকে মেসেঞ্জার অনেকে নক দিছে যে কালকে কি কর্মসূচি হবে। আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের না। স্বৈরাচারকে হটানোর ক্রেডিট শুধুমাত্র আমাদের না, স্বৈরাচারকে হটানোর ক্রেডিট সকলকে দিতে হবে। সফল হবে। আমরা যতই ক্রেডিটবাজি করি কোনো লাভ হবে না। আমরা হয়তো শহীদ তামান্না নিয়ে এই আন্দোলনে যোগদান করেছিলাম যে আমি যদি মরে যাই আমি শহীদ হব, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি, আমি জোহরের নামাজ পড়ছি, আমি কোরআন তেলাওয়াত করছি, হাদিস অধ্যয়ন করছি, পরে তারপরে মাঠে আসছি, আমার মা বাবার কাছে আমি দোয়া নিয়ে আসছি যে আমি যেন শহীদ হতে পারি। কিন্তু যারা অন্ধ ধর্মী যারা ছিল এই আন্দোলনে, তারা কি শহীদ হওয়ার তামান্না নিয়ে আসছে এখানে? তাদের কি শাহাদাতের কোনো আকাঙ্ক্ষা ছিল? তারা তো শহীদ হওয়ার জন্য আসে নাই, তারা স্বৈরাচারকে হটানোর জন্য আসে। এই ক্রেডিট শুধুমাত্র কেবলমাত্র এককভাবে কেউ দাবি করার অধিকার রাখে না। প্রিয় ভাইরা, ছোট ভাইরা অনেক বলে গেছে, মামুন একটা কথা বলে গেছে, আমি এটা 6 আগস্ট 2024 সালে আমার ফেসবুকে ছোট্ট করে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কিভাবে চিন্তা করেন যে আওয়ামী লীগ পালানোর সাথে সাথে দেশটা জান্নাত হয়ে যাবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ তৈরির কারখানা তৈরি করে গেছে, সেই কারখানাগুলো এখনো রয়ে গেছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদ বিরোধীরা এখনো অটল অবস্থায় রয়ে গেছে। আমরা 2 দিন আগে দেখেছি জনকণ্ঠের অফিসে কি ঘটনা ঘটছে। অসংখ্য ভাই যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে। প্রিয় ভাই, আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে আগামীতে আর কখনো কেউ স্বৈরাচার হতে পারবে না। আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে একজন মা এবং একজন মেয়ে, সময়টা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একজন মা তার মেয়েকে বলতেছে যে তুমি দুধের ভিতরে পানি মিশাও, দুধের ভিতরে পানি মিশাও, তাহলে সেই দুধটা বেশি হবে, সেটা বিক্রি করে আমরা বেশি লাভবান হতে পারবো। সে মেয়ে বলতেছিল যে মা, রাষ্ট্রপ্রধানের তো নিষেধ আছে দুধের ভেজাল দেওয়া, পানি মিশানো, কোন পণ্যে ভেজাল দেওয়া নিষেধ আছে। তখন মা বলতেছিল যে তোমার ওমর এখন দেখবে কোথায়, সে তো এখনো তো সূর্য উদয় হয়নি, ওমর তো আর আশেপাশে নাই, তুমি পানি মিশাও। তখন সে মেয়ে বলেছিল যে ওমর যদি না দেখে আমার আল্লাহ দেখতেছে, আমি এই কাজ করতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন মনে করবে যে আমি যদি দুর্নীতি করি, আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি ধর্ষণ করি, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে, সেদিন কেবলমাত্র এই বাংলাদেশে সেই সমাজ কায়েম হবে। যতদিন পর্যন্ত এই কাজ আমরা করতে না পারবো, যুগে যুগে ততদিন স্বৈরাচার আবারও তৈরি হবে। 1947 সালে আমরা ব্রিটিশদেরকে হটিয়েছিলাম, 1971 সালে আমরা পাকিস্তানকে হটিয়েছিলাম, 1990 সালে এরশাদ যখন স্বৈরাচার হলো তাকেও আমরা হটালাম, 2024 সালে এসে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছিল তাকে আমরা হটালাম। আবার দেখা যাবে 2050 সালে গিয়ে আরেকজন স্বৈরাচার হবে, তাকেও হটানোর জন্য আমাদেরকে আবারও জীবন দিতে হবে।
থেকে 200, 500, 1000, 2000 টাকা ইনকাম করি, আমি আমার সন্তানদেরকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হয়ে গেল। যেদিন আমরা সবাই সচেতন হব, সেদিন কেবলমাত্র এই দেশ থেকে স্বৈরাচার বন্ধ, তৈরি কারখানা বন্ধ হবে। সম্মানিত ভাইরা, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমি বিএনসির ক্যাডারদের সামনে যতদিন কথা বলেছি, আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে আমরা দেখি যে বাংলাদেশে যারা দুর্নীতি করে, যারা সবচাইতে টপ মোস্ট মানে জায়গা দখল করে, তারা সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। আপনি দেখেন ডিসি, এসপি, ওসি, এসআই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পরিবার ছাত্ররা। দুর্নীতি এখান থেকে বেশি হয়। আমরা অনেক দেশের অপকর্ম দেখেছি, তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়েন? সুতরাং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরাই সামনের দিকে বাংলাদেশের নেতৃত্ব দিব। আমাদের মধ্যে থেকে যদি আমরা আমাদের নিজেদের কুপ্রবৃত্তিকে দমন করতে পারি, আমরা যদি আমাদের দুর্নীতিকে দমন করতে পারি, তাহলে আর বাংলাদেশে কেউ দুর্নীতি করতে পারবে না। ডিসি যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে সেই জেলার আর কেউ দুর্নীতি করতে পারবে না। একজন এসপি যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে সেই জেলায় কেউ দুর্নীতি করতে পারবে না। একজন এসপি যদি চাঁদাবাজ না হয়, সেই জেলায় কেউ চাঁদাবাজি করে টিকে রাখতে পারবে না। সম্মানিত ভাই, আপনাদের উদাত্ত আহ্বান, আপনারা নিজেদের নৈতিক মানকে সমুন্নত রেখে আপনারা আগামী বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।